অ্যান্ড মোশন। এবার এখানে আমরা অনেক ক্লাস 9-10 থেকেই পড়ে আসছি নিউটনের গতিসূত্র। 3টে গতিসূত্র আছে, একটা হচ্ছে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থিরবস্তু চিরকাল স্থির থাকবে, এবং সচল বস্তু, এটা তো আমরা পড়ে এসেছি ফার্স্ট সূত্র। এবং দ্বিতীয় গতিসূত্র হচ্ছে কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যদি প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তন সেদিকে হবে। আর প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এটা আমরা জানি। কিন্তু আমরা মেন আলোচনা করবো যে প্রথম গতিসূত্র থেকে আমরা কি কি পাই, সেকেন্ড গতিসূত্র থেকে আমরা কি জানতে পারি, এবং তৃতীয় গতিসূত্র থেকে আমরা কি জানতে পারি, এবং তৎসম্বন্ধীয় কিছু যেটা প্রশ্নতে যেটা আসবে কিছু এক্সাম্পল দিয়ে দেবে, দিয়ে বলবে এই ঘটনাটার জন্য নিউটনের কোন সূত্রের জন্য এরকম ঘটনা ঘটছে, এইটা আমাদের মূলত আসবে। তাহলে প্রথম গতিসূত্র থেকে আমরা যদি আলোচনা করি, যে এখান থেকে আমরা দেখতে পারি আমরা পদার্থের জাড্য ধর্ম সম্বন্ধে জানতে পারি, আর বলের সংজ্ঞা, বল মানে ফোর্স, এই ফোর্সের ডেফিনিশন, এই দুটো জিনিসকে আমরা জানতে পারি। বলের সংজ্ঞা আর জাড্য ধর্ম। জাড্য ধর্মটা কি? জাড্য ধর্মটা বলছে যে যে এমন একটা ধর্ম যে ধর্মের জন্য কোনো স্থির বস্তু বা কোনো গতিশীল বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থা বজায় রাখার চেষ্টা করবে, সেই ধর্মটাকে বলা হচ্ছে তার জাড্য ধর্ম। ঠিক আছে, সেই অবস্থা বলা হচ্ছে জাড্য ধর্ম, এটা এখানে বলা আছে। আর প্রথম সূত্রটাও তাই ছিল যে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তুকে সমগতি থাকবে। অর্থাৎ এই স্থির বস্তু চিরকাল স্থির থাকার প্রবণতা এবং সচল বস্তুর সমগতিতে সরলরেখা অবলম্বন করে চলতে যাওয়ার এই ধর্মটাকেই বলা হচ্ছে তার পদার্থের জাড্য ধর্ম বা ল অফ ইনার্শিয়া। যার জন্যে অনেক সময় এইটা কিন্তু পরীক্ষাও আসে, নিউটনের কোন গতিসূত্রটাকে ল অফ ইনার্শিয়া বা জাড্য সূত্র বলা হয়, তখন কিন্তু বলতে হবে নিউটনের প্রথম গতিসূত্রকে বলা হচ্ছে ল অফ ইনার্শিয়া। ঠিক আছে, এবং এখানে আরেকটা স্টেটমেন্ট মনে রাখতে হবে এখানে, যে পদার্থের জাড্য ভরের সমস্যা কি না, যে পদার্থের ভর যত বেশি তার জাড্য ধর্ম তত বেশি। এই পয়েন্টগুলো কিন্তু এখানে আমাদের পরীক্ষাতে আসবে। এবার জাড্য ধর্ম আছে দু রকমের, একটা হচ্ছে স্থিরজাড্য আর একটা হচ্ছে গতিজাড্য। স্থিরজাড্য বা ইনার্শিয়া অফ রেস্ট। এবার এখান থেকে দেখলো যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, তাহলে সেটাকে বলা হচ্ছে স্থিরজাড্য, অর্থাৎ স্থির বস্তু চিরকাল স্থির থাকার প্রবণতাকে স্থিরজাড্য বলা হয়। আর গতিশীল বস্তুর সমগতিক সরলরেখা বরাবর চলার প্রবণতাকে বলা হচ্ছে গতিজাড্য। এবার এই স্থিতিজাত গতিজাত থেকে পরীক্ষাতে কি আসে? পরীক্ষাতে আসবে এই এক্সাম্পলগুলো, যে একটা গাড়ি, এখানে একটা গাড়ি আছে, হঠাৎ চলতে শুরু করলো, এর ফলে কি হলো না, সিটে বসে থাকা যাত্রী বা দাঁড়িয়ে থাকা যাত্রী পিছন থেকে হেলে পড়লো। কেন এই ঘটনা ঘটলো সেইটা এখানে, এবং এটা হচ্ছে স্থিতিজাতের জন্য ঘটলো। সেটা ব্যাখ্যাটা কিভাবে করা যায়, এরকম আমি ওখানে পেনটা দেখিয়ে দিচ্ছি। এটা অলরেডি আমরা পড়েছি জানি, তবু আমি একটু ব্যাখ্যা করে বলে দিচ্ছি। ধরো এই একটা বস্তু আছে, ধরো এটা একটা বাস আছে, এই বাসের মধ্যে, এবং এই বাসটা হচ্ছে চলনশীল বাস, গতিশীল বাস। ঠিক আছে, বাসটাই করছে। এর ভেতরে থাকা একটা মানুষ, ভেতরে দাঁড়িয়ে থাকা একটা মানুষ, যার বা বসে থাকা মানুষ, যেভাবেই হোক, এইভাবে মানুষ দাঁড়িয়ে আছে, সিটে বসে আছে বা দাঁড়িয়ে আছে। এবার এই ঘটনা দুটো ঘটবে, একটা হচ্ছে চলন্ত বাসটা হঠাৎ, এই গতিশীল বাসটা হঠাৎ করে এসে থেমে গেল। আরটা কি করবে, বাসটা দাঁড়িয়ে ছিল, হঠাৎ করে চলতে শুরু করলো। দুটো ঘটনা, একটা হঠাৎ করে চলতে শুরু করলো 1 নম্বর ঘটনা, আর 2 নম্বর হচ্ছে হঠাৎ করে গতিশীল বাসটা হঠাৎ করে দাঁড়িয়ে গেল। এবার এই দুটোর মধ্যে গুলিয়ে যাওয়ার ব্যাপার আছে। প্রথম দেখা যাক যে 1 নম্বর ঘটনা, যে বাসটা চলছিল, রানিং ছিল, হঠাৎ করে দাঁড়িয়ে গেল। তাহলে বাসটা যখন রানিং, তাহলে বাসটার সঙ্গে এই মানুষটিও রানিং, পুরো মানুষটার পুরো গোটা শরীরটা রানিং। ঠিক আছে, তাহলে রানিং। এবার বাসটা যদি হঠাৎ করে দাঁড়িয়ে যায়, তাহলে এর সংলগ্ন পায়ের সংলগ্ন অংশটা হঠাৎ করে কি হবে, বাসের সঙ্গে থেমে যাবে। কিন্তু ওপর দিকটা কি হবে, সে গতিশীল রাখার, মানে তার গতিশীল ছিল যেহেতু, সে তার গতি ধর্মটাকে বজায় রাখার চেষ্টা করবে। তার ফলে কি হবে,
তার পায়েরটা ঠিক থাকলেও তার সামনের দিকটা কি অনেকটা বেন্ট হয়ে ঝুঁকে সামনের দিকে ঝুঁকে পড়বে। তাহলে এটা কিসের জন্য হলো? এটা তার গতিজাড্যের জন্য হলো, গতিজাড্য। আরেকটা কি ঘটনা? আরেকটা ঘটনা হচ্ছে, ধরো বাসটা স্টপ ছিল, হঠাৎ করে বাসটা চলতে শুরু করলো। তাহলে বাসটা যখন স্টপ আছে তখন কি হয়েছে? তখন এন্টায়ার বডিটা স্টপ। এবার বাসটা যদি হঠাৎ করে চলতে শুরু করে তখন কি হবে? তার তার বাস সংলগ্ন নিজের পাটা কি হবে? চলতে শুরু করবে, কিন্তু তার উপরের পাটটা তখনও কি পর্যন্ত কি হবে? সেটা স্থির অবস্থা বা স্থির হওয়ার চেষ্টা করবে। তার জন্য কি হবে? তার মাথাটা পিছন দিকে হেলে পড়বে। তাহলে পিছন থেকে হেলে পড়ার ঘটনাটা কিসের জন্য হলো? তার স্থিতিজাত্যের জন্য হলো, স্থিতিজাত্য। এই হচ্ছে দুটো ঘটনা মনে রাখতে হবে, যে পিছন থেকে হেঁটে পড়লে সেটা হচ্ছে স্থিতিজাত্য, মানে কি সে স্থির থাকার জন্য পিছন দিকে পড়ে চলে যাচ্ছে, সামনের দিকে পাটা এগিয়ে যাচ্ছে। আর গতিশীলতার সময় সামনের দিকে গতিশীলতা বজায় রাখার জন্য চেষ্টা করছে, কিন্তু বাসটা থেমে গেছে। এই হচ্ছে দুটো ঘটনা। তাহলে এখানে একটা অবস্থা আছে যে পিছন থেকে যখন হেলে পড়লো, এবং এখানে সেটা ভাষাতে লেগেছে যে গাড়ি যখন স্থির ছিল তখন যাত্রীর দেহ স্থির ছিল, গাড়ি চলতে শুরু করার সঙ্গে সঙ্গে তার দেহের নিচের অংশ গাড়ি সংলগ্ন বলে গতিশীল হয়, উপরের অংশ তখনও স্থির অবস্থা থাকতে চেষ্টা করে, ফলে যাত্রী পিছন দিকে অর্থাৎ গাড়ি ডুবে থেকে হেলে পড়ে। তারপরে কি বলা আছে? এটা 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 হচ্ছে কিসের জন্য? স্থিতিজড্যের জন্য হবে। মানে আমি এখানে যেটা সেকেন্ড পয়েন্ট যেটা বললাম, পিছন থেকে হেলে যাওয়ার ঘটনাটা এখানে প্রথম বলেছে। তারপরে কি আছে না, নিচু থেকে উপরের দিকে সাজিয়ে রাখা এক থাক বইয়ের মাঝখান থেকে একটি বইকে দ্রুত গতিতে টেনে বার করে নিলে উপরের বইগুলো নিচের দিকে নেমে আসে, কিন্তু থাকতে ভেঙে যায় না। এটা কেন হয় না? এটা হচ্ছে স্থিতিচাপের জন্য হচ্ছে। মানে এই উদাহরণটা এখানে আছে, এখানেই আছে। ধরো একটা থাক, অনেকগুলো থাক বই এরকম পাশাপাশি অনেক ধরনের থাকের বই তুমি সাজিয়ে রেখেছো। হ্যাঁ, পাশাপাশি এরকম অনেক নানান কালারে তুমি ধরো বই সাজিয়ে রেখেছো পাশাপাশি। সেখান থেকে কি হয়? সেখান থেকে তুমি দুম করে একটা বই টেনে নাও, দেখবো বইয়ের থাকগুলো ভেঙে যায় না, তারটা ভেঙে যায় না। কিন্তু আস্তে আস্তে তাহলে ভেঙে, মানে তারটা ডিসব্যালেন্স হয়েছে। কিন্তু ধুম করে টেনে নিলে কি হয়? কিছু হয় না। কারণ কি না, এত অল্প সময়ের জন্য হয় যে ব্যাপারটা বুঝতেই পারে না, ঘর্ষণমূলক কাজ করে না। তার ফলে কি হয়? এই যে বইটা স্থির ছিল, এই স্থির অবস্থাতে এরকমভাবে নিচের দিকে নেমে যায়, যার ফলে থাকটা আর ভাঙে না। এটা হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, আর একটা কি উদাহরণ আছে? আর একটা হচ্ছে লাঠি দিয়ে আঘাত করে বা কম্বল যখন আমরা ঝাড়ি তখন দেয়ালে আঘাত মারি, আমরা যখন পাপড়ের চটকে মারি তখন দেয়ালে আঘাত করি, বা কম্বলকে অনেক সময় ধুলো দিয়ে ঝাড়ি। কেন না? কম্বলটা তখন কি হয়? কম্বল দিয়ে যখন মারি কম্বলটা গতিশীল হয়ে যায়, কিন্তু ধুলোগুলো কি থাকে? স্থিতিজাতের জন্য তো সে আগের জায়গাতেই থাকতে চায়। তার ফলে কি হয়? তার ফলে যেটা হয় সেটা হচ্ছে সে নিচের দিকে পড়ে যায়, আগের জায়গায় চলে যায়, অথচ কম্বলটা গতিজাতের জন্য সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু গতিজাত নয়, তো কম্বলে আঘাত মারার জন্য কম্বলটা গতিশীল হয়ে যায়, কিন্তু ধুলো কোনো স্থির অবস্থাতে থেকে যায়। তাহলে এটা হচ্ছে স্থিতিজাতের জন্য ঘটনা ঘটছে। ঠিক আছে, এবার হচ্ছে স্থিতিজাত প্রবলেমের একটা পরীক্ষা, সেটা হচ্ছে এটা এই কাঠদণ্ডের একটা পরীক্ষা, যেটা দেখা যাচ্ছে কি না, আমি একটা গ্লাস নিলাম, সেই গ্লাসে একটা কাপ, একটা এরকম একটা পিচবোর্ড নিলাম, নিয়ে এখানে একটা ক্যারামেল ঘুঁটি বা যে কোনো ঘুঁটি রাখলাম, নিয়ে আমি কি করলাম? এই কার্ডবোর্ডটাকে খুব জোরে আঘাত করলাম, আস্তে করে না, খুব জোরে একটু আঘাত করলাম। তাহলে কি হবে? দেখা যাবে ঘুঁটিটা কাপের মধ্যে পড়ে যাবে। কেন এটা হলো না? এটা হলো এই ক্যারামের যে ঘুঁটিটা আছে এটা স্থির অবস্থা থাকতে চায়, তার ফলে কি হলো? ও কোনো আলম্ব না পেয়ে নিচের দিকে পড়ে গেল। যেটা আস্তে করে করা হতো তাহলে এর সঙ্গে ঘর্ষণ বলের জন্য এর সঙ্গে এর নিজের দিকে এর সঙ্গে ঠিক ছড়ে যেত, কিন্তু এটা ঘটে না। সেটা হচ্ছে এই কারণের জন্য। সেটা এখানে ব্যাখ্যা করা আছে, বলা দেখলে পড়ে নিতে পারবে। এবার হচ্ছে কি গতিশীল বস্তু যে কতগুলো উদাহরণ আছে, সেটার জন্য কি চলন্ত গাড়ি হঠাৎ থামলে, যেটা আমি প্রথম এখানে উদাহরণ দিয়েছিলাম যে চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেল, সেই উদাহরণটা এখানে দেওয়া আছে। আর এটা কি না, সমবেগে চলন্ত গাড়ির কামরায় কোনো যাত্রী একটি বলকে সোজা উপর দিকে ছুড়ে দিলে কিছুক্ষণ বলটি আবার তার হাতে এসেই পড়ছে। মানে এটা যেটা বলতে চাইছে যে যে এই লোকটা যদি একটা বল নিয়ে ছোড়াছুড়ি খেলে, তাহলে কি হওয়ার কথা ছিল? তাহলে হওয়ার কথা ছিল যে এই লোকটি এখান থেকে এখানে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বলটি থেকে এখানে পিছন দিকে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু কেন যায় না? না, যখন লোকটি যেমন গতিশীল বলটিও তেমন গতিশীল হয়ে যায়। তার জন্য কি, এবং তার জন্য বলটিও তার গতিশীলতা বজায় রাখার চেষ্টা করে, ফলে বলটিও গতিশীল হয়। ঠিক আছে, সমবেগে চলন্ত গাড়ির সময় গাড়ির বল নিয়ে উপর থেকে চললে কিছুক্ষণ বলটি আবার নিচে রাখতে পরে, যদিও যাত্রী সামনের দিকে কিছুটা এগিয়ে যায়, কিন্তু গতিজাতের জন্য বলটিও সামনের দিকে তার গতি বজায় রাখে, ফলে এই সময় বল এবং যাত্রী সামনে থেকে একই দূরত্ব যায়, তাই বলটি যাত্রী এসেই পড়ে। গতিজাত না থাকলে কি হতো? বলটি
যাত্রীটা পিছনে পড়তো। তারপরে একইভাবে বৈদ্যুতিক পাখার সুইচ অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাখাটা বন্ধ হয়ে যায় না কেন, না সেই গতিচারটার জন্য তার গতিশীলতাকে বজায় রাখতে চায়, কিন্তু পরবর্তীকালে বায়ুর বাধাজনিত কারণে পাখাটা সম্পূর্ণ থেমে যায়। একইভাবে সাইকেল চালাতে হঠাৎ করে প্যাডেল বন্ধ করে দিলেও সাইকেলের তৎক্ষণাৎ থেমে যায় না, পড়ে থামে। কারণ কি না, পড়ানো হচ্ছে তার গতিশীলতার জন্য তার গতিচাটে এটাকে কিছুটা পথ এগিয়ে যায়। আরও একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে লং জাম্প। লং জাম্প প্রতিযোগিতা কি হয়, কিছুটা দূর থেকে সে সরিয়ে একটু দূর থেকে কেন লং জাম্প মানে না, তার ফলে তার মধ্যে একটা গতিচাটের সৃষ্টি হয়, তারপরে সে তার গতিশীলতা বজায় রাখার চেষ্টা করে এবং তার ফলে সে কিছুটা বাড়তি দূর লাফাতে পারে। এটা এখানে বলেছে। এই উদাহরণগুলোই কিন্তু পরীক্ষাতে আসবে। তারপরে ক্রিকেট খেলার বেলায় খানিকটা দূর থেকে দৌড়ে এলে কি হয় না, গতিচাটের ফলে তার কিছুটা প্রারম্ভিক বেগ সে লাভ করে। এর ফলস্বরূপ কি হয় না, ফলস্বরূপ হচ্ছে তার বলটি খানিকটা গতি বৃদ্ধি পায়। একইভাবে এরকম আছে, একটি সুতোর প্রান্তে ঢিল বেঁধে ঘোরাতে ঘোরাতে ঢিলটি কি হয়, এর মধ্যে একটা সার্কুলার মোশন সৃষ্টি হয়। এই অবস্থায় সুতোটা যদি ছিঁড়ে যায় তখন কি হবে না, ওই যে সার্কুলার মোশন চলছিল তার স্পর্শক বরাবর ছিটকে যাবে। মানে কি, মানে দেখো, এবং এটা তুমি গতিশীলের চ্যাপ্টার যখন পড়বো তখন আমরা দেখবো, যদি ধরো এরকম একটা বৃত্তাকার পথে যদি কোনো জিনিস ঘোরে, হ্যাঁ, এরকম একটা জিনিস যদি ঘুরতে ঘুরতে যদি এইখানে কোনো মুহূর্তে এইখানে যখন বল জিনিসটা আছে তখন যদি এটা ছিঁড়ে যায়, ধরো এইখান থেকে ঘোরা চলে হাতে করে নিজের এখান থেকে এই অবস্থা ছিঁড়ে গেল, তাহলে কিন্তু এটা এইভাবে পড়বে না। এটা কীভাবে যাবে না, এই বিন্দুতে আঁকা স্পর্শক মানে ঠিক সোজা স্পর্শক বরাবর ছিটকে যাবে। এখানে আঁকা স্পর্শক বরাবর এই পথে চলে যাবে। এবং এটা আমরা যখন ঘূর্ণন উল্টা পড়বো তখন কিন্তু ওখানে আরো ভালোভাবে ডিসকাস করা আছে। যেমন দেখবে বর্ষাকালে যখন সাইকেলের চাকা থেকে যখন কাদাগুলো পড়ে সোজা গিয়ে পড়ে, কেন পড়ে সোজা গিয়ে না, সেটা হচ্ছে স্পর্শক বরাবর যায় বলে। যদি স্পর্শক বরাবর না যেত তাহলে কিন্তু এসে আবার এইখান থেকে এসে এইখানে নিচের দিকে পড়তো, কিন্তু এরকম হয় না, সোজার দিকে চলে যায়। এটা তার ব্যাখ্যা। ঠিক আছে, এইভাবে গেল, এই কটা উদাহরণ এখানে গেল, আর কিছু এখানে। আচ্ছা, এবার গতিজাত পরীক্ষণের জন্য একটা পরীক্ষা এখানে দিয়েছে, সেটা হচ্ছে এইটা। এই গতিজাতের ওটা কোনো দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার হচ্ছে তাহলে কি, তাহলে আমরা যে নিউটনের গতিসূত্র থেকে দুখানা জিনিস শিখেছিলাম, একটা হচ্ছে পদার্থের জাড্য ধর্ম, সেটা তো অলরেডি শিখে ফেললাম। আর একটা হচ্ছে বলের সংজ্ঞা। তাহলে এই বলের সংজ্ঞাটা কি, বল বা ফোর্সটা কি না, এটা আমরা কোত্থেকে পাই, নিউটনের প্রথম গতিসূত্র থেকে। সেটা কি না, বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তু স্থির অবস্থা বা সমগতিতে সরলরেখা বরাবর গতিশীল অবস্থা পরিবর্তন করা হয় বা পরিবর্তনের চেষ্টা করা হয়, তাকে বলা হচ্ছে বল। যে জিনিসটা বাইরে থেকে প্রযুক্ত করে তার জাড্য ধর্মে পরিবর্তন করার চেষ্টা করে সেটাকে বলা হচ্ছে বল। ঠিক আছে, এবং এখানে বলের সম্বন্ধে একটুখানি ডিটেলসে বলে দিয়েছে, সেটা তুমি নিজে পড়লেও বুঝতে পারবে। দেখি না, প্রথম গতিসূত্রের অনুসারে আমরা জানি বল প্রয়োগ না করলে স্থির অবস্থা বা সমগতিতে সরলরেখায় গতিশীল অবস্থার পরিবর্তন করা যায় না। তবে কোনো কোনো ক্ষেত্রে ঘর্ষণ ইত্যাদি বিরুদ্ধ বলের অতিরিক্ত থাকে, সেক্ষেত্রে প্রযুক্ত বল বিরুদ্ধ বলের থেকে বেশি না হয়। বল প্রয়োগ করেও বস্তুর অবস্থা পরিবর্তন ঘটানো সম্ভব হয় না। যেমন খুব ভারী একটি পাথরকে একজন লোক ঠেলে নাড়াতে পারে না, বা একটি চলন্ত ট্রেনকে বল প্রয়োগ করে থামানোর জন্য একজন লোকের পক্ষে সম্ভব হয় না। কারণ কি না, এগুলোর জন্য বাইরে থেকে অলরেডি একটা বল চলছে, ওই জন্যে, বা ঘর্ষণ বল আছে, বা ওখানে ইঞ্জিন দিয়ে ফোর্স ওখানে আলাদা করে দেওয়া হচ্ছে। এই নানান ধরনের কারণে কি হয় না, ওখানে বলা যায় না যে বাইরে থেকে বল প্রযুক্ত হচ্ছে না। অর্থাৎ বাইরে থেকে বল প্রযুক্ত না হলে কিন্তু এগুলো সম্ভব হবে না। ঠিক আছে, এবার এখানে একটা আছে যে বল হচ্ছে একটা ভেক্টর রাশি। কেন, আমরা আগের দিন ভেক্টর রাশি মানে বলেছিলাম যে রাশির মান এবং দিক দুই আছে, এটা বলা হচ্ছে ভেক্টর রাশি। এবং সেটা পড়তে গিয়ে আমরা যখন পড়েছিলাম, আমরা অনেকগুলো টার্ম পড়েছিলাম। 1 নম্বর টার্ম পড়েছিলাম অতিক্রান্ত দূরত্ব, এটা পড়েছিলাম আমরা। এর সঙ্গে সঙ্গে এটা সিমিলার কি পড়েছিলাম না, পড়েছিলাম সরণ। এই দুটোর মধ্যে সাদৃশ্য কি না, এটা হচ্ছে ডিস্টেন্সের একক এল, এরও ডিস্টেন্সের একক বা মাত্রা হচ্ছে এল, একক হচ্ছে এরও সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, এরও হচ্ছে সেন্টিমিটার, এর এসআই পদ্ধতিতে মিটার, এরও মিটার, এপিএস পদ্ধতিতে ছিল ফুট, এরও ফুট। এই দুটো পড়েছিলাম। পার্থক্য কোথায় না, এইটা হচ্ছে তোমার স্কেলার রাশি আর এটা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি মানে কি, এর একটা নির্দিষ্ট মান আছে, অভিমুখ আছে। মান তো দুজনেরই আছে,
মানের পাশাপাশি এর একটা অভিমুখ আছে। অর্থাৎ যদি কোনো একটা বস্তু এ থাকে, বি সে যদি এরম জায়গা থেকে এরম জায়গায় যেতে যায়, সে যদি এরকমভাবেও ঘুরে যায়, তাহলেও কিন্তু আমি সরণের সময় তার এ থেকে বি এর এই অবিলম্ব মানে এই শর্টেস্ট ডিস্টেন্সটা নেবো এবং তার অভিমুখ হলো এইটা। অর্থাৎ এ থেকে বি এর এই শর্ট ডিস্টেন্সটাই হচ্ছে তার সরণ। তো অর্থাৎ তার যে অবস্থার পরিবর্তন হলো, প্রাথমিক এবং অন্তিম অবস্থার মধ্যে পার্থক্যের মধ্যে যে দূরত্ব, প্রাথমিক অবস্থান ছিল এটা, অন্তিম অবস্থান হলো এটা, এই দুটোর মধ্যে যে পার্থক্য, এই দুটোর মধ্যে যে ডিফারেন্স, শর্টেস্ট ডিস্টেন্স, সেটাই হচ্ছে সরণ। কিন্তু অতিক্রান্ত দূরত্ব কত না, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই এন্টায়ার পথ যে পথটা সে ট্রাভেল করেছে, এন্টায়ার পথটা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো দিক নেই, কখনো এদিক বরাবর, কখনো এদিক বরাবর, কখনো আবার এদিক বরাবর, কখনো এদিক বরাবর দিয়ে এরকম জায়গায় এসছে। এই জন্যই হলো এর কোনো নির্দিষ্ট কোনো দিক নেই, অর্থাৎ এটা হয়ে গেলো স্কেলার রাশি। এটা কেন বারবার বলছি না, এইগুলোই হচ্ছে মেল মেকানিক্সের, এটাই খুব ইম্পর্টেন্ট থিং, এবং এইগুলোর উপর বেশ করে সমস্ত মেকানিক্স দাঁড়িয়ে আছে। হয়ে গেল। তাহলে বলটা কি, একটা ভেক্টর রাশি মানে কি না, এর মান এবং দিক দুই আছে, ঠিক আছে। এছাড়া বলের ক্রিয়ারেখার একটা গুরুত্বপূর্ণ বিষয়। ক্রিয়ারেখা মানে কি, বলটা কোন জায়গায় ক্রিয়া করছে। যেমন কি এখানে দেখা গেল বল যদি নিচের দিকে ক্রিয়া করে একরকম হবে, বল যদি ওপর দিকে ক্রিয়া হবে একরকম, মাঝখানে যদি ক্রিয়া করে একরকম হবে, যদি কোনো ধারের প্রান্তে ক্রিয়া করে তাহলে বলের, যদি কোনো বস্তুর ওপরে মাথায় বল ক্রিয়া করে তাহলে সেক্ষেত্রে বস্তুর ঘূর্ণনের গতি একটু সৃষ্টি হয়। কিন্তু যদি একদম মাঝ বরাবর বল ক্রিয়া করে তাহলে ঘূর্ণনের সৃষ্টি হয় না, এরকম ব্যাপার থাকে। ওই জন্য বলের ক্রিয়ারেখাটা কোথায় হচ্ছে সেটা অনেক ইম্পর্টেন্ট। এবং এই ক্রিয়ারেখা দিয়ে আমরা যখন ঘূর্ণন চ্যাপ্টারটা পড়বো তখন দেখবো টর্কের ব্যাপার আসছে, তো সেটা এখন পড়ছি না। এবার আসছে যে নির্দেশতন্ত্র। নির্দেশতন্ত্র কাকে বলা হচ্ছে না, নির্দেশতন্ত্র আগের দিন আমরা পড়েছি। যে নির্দেশতন্ত্র মানে আগের দিনই পড়েছি আমরা। নির্দেশতন্ত্র মানে যে কোনো একটা বস্তুর গতির অবস্থান বোঝাতে গেলে অন্য কোনো একটা বস্তুর অবস্থানের সাপেক্ষে বোঝাতে হয়, যার সাপেক্ষে বোঝাচ্ছি সেটাকে বলা হচ্ছে কি নির্দেশতন্ত্র। এবার এইখানে দু ধরনের নির্দেশতন্ত্র আছে, একটা হচ্ছে জড়তীয় আর একটা হচ্ছে অজড়তীয়, মানে ইনার্সিয়া অ্যান্ড নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। এটা কাকে, এখানে কীরকম জিনিসটা কীরকম না, বলছে ভূপৃষ্ঠ বা তার কাছাকাছি অবস্থিত কোনো বস্তুর গতি সম্পর্কে আলোচনার জন্য ভূপৃষ্ঠকে একটি স্থির নির্দেশতন্ত্র হিসেবে ধরে নেওয়া হয়, এটা আমরা জানি। এবং ভূপৃষ্ঠে পড়ে থাকা একটি পাথরের উপর যতক্ষণ না কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয় ততক্ষণ পাথরটি স্থির থাকে। আবার সমবেগী গতিশীল একটি ট্রেনের মেঝেতে গোলক স্থির অবস্থা থাকলেও দেখা যায় বাহ্যিক বল প্রয়োগ না করা পর্যন্ত গোলকটিতে কোনো গতির সৃষ্টি হয় না, ঠিক আছে। সুতরাং দেখা গেল কি, স্থির বা সমবেগী গতিশীল নির্দেশতন্ত্রের নিউটনের প্রথম গতিসূত্রকে প্রযোজ্য। এখান থেকে কি বুঝলে, তাহলে জড়তীয় নির্দেশতন্ত্র কোনটাকে বলছে, জড়তীয় নির্দেশতন্ত্র বলছে স্থির, আইদার বস্তুটা স্থির থাকবে অথবা সমবেগে চলতে থাকবে। তাহলে কি হবে, তাহলে নিউটনের যে প্রথম গতিসূত্র আছে বা অন্যান্য যত গতিসূত্র আছে সবকটা গতিসূত্র কিন্তু তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। যেমন আমরা যদি দেখি, যখন একটা ট্রেন যখন সমবেগে চলছে তাহলে তার মেঝেতে যদি আমরা একটা বলকে ফেলে রাখি, সেই বলটা কিন্তু স্থির অবস্থাতেই থাকবে। কিন্তু আমরা এটাও দেখেছি, বাসে বা ট্রেনে যখন চলি তখন যদি একটা বোতলকে ফেলে রাখি, বাসটা যদি মাঝে মাঝে ব্রেক করতে মাঝে মাঝে জোরে যায়, আস্তে মাঝে মাঝে বাড়ায় কমায়, তাহলে কি হয় দেখি বোতলটাও কিন্তু নড়ানড়ি করছে। কেন হচ্ছে, অথচ বোতলের তো বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয়নি, বলটা তো ওখানেই আছে, কোনকে হাতে করে সরাচ্ছেও না, কেউ কিছু করছে না, তা সত্ত্বেও কিন্তু স্থির বস্তু স্থির থাকছে না। এখানে একটা অলিক বলের ক্রিয়া হচ্ছে। এবং কেন হচ্ছে না, যেহেতু ওখানে যে নির্দেশতন্ত্রটা হচ্ছে সেটা কিন্তু স্থির বা সমবেগী গতিশীল নয়। স্থির বা সমবেগী গতিশীল নয় এমন নির্দেশতন্ত্রকে বলা হচ্ছে অজড়তীয় নির্দেশতন্ত্র, ঠিক আছে। এবং জড়তীয় কোনটা, স্থির বা সমবেগী। এই জন্য বলছে স্থির বা সমবেগী গতিশীল যে কোনো নির্দেশতন্ত্রের নির্দেশতন্ত্রকে বলা হচ্ছে জড়তীয় নির্দেশতন্ত্র। এবং এক্ষেত্রে শুধু প্রথম গতিসূত্র না, যে কোনো জড়তীয় নির্দেশতন্ত্রের প্রথম নিউটনের তিনটি গতিসূত্রই হচ্ছে প্রযোজ্য। অপরদিকে মনে করি কি বলছেন, একটি ট্রেনের মেঝেতে একটি গোলক স্থির অবস্থায় আছে, ট্রেনটি হঠাৎ সামনের দিকে ত্বরণ সহ গতিশীল হলে দেখা যায় গোলকটিও পিছন দিকে ত্বরণ সহ গতিশীল হয়। এক্ষেত্রে গোলকটির ওপর কোনো বাহ্যিক বল প্রয়োগ না করা হলেও গোলকটি কিন্তু স্থির থাকলো না। কেন, যেহেতু ওখানে একটা অলিক বলের সৃষ্টি হয়েছে। সুতরাং দেখা গেল কি, ত্বরণ সহ গতিশীল ট্রেনের মধ্যে নিউটনের প্রথম গতিসূত্রটি প্রযোজ্য নয়। এই ধরনের ত্বরণ সহ গতিশীল যে কোনো নির্দেশতন্ত্রকে বলা হচ্ছে অজড়তীয় নির্দেশতন্ত্র। এবং অজড়তীয় নির্দেশতন্ত্রে নিউটনের কোনো গতিসূত্রই প্রযোজ্য নয়। অর্থাৎ
আমরা যদি বলি যে কোনো একটা বস্তু স্থির অবস্থা চিরকাল স্থির থাকবে, সেটা হচ্ছে একমাত্র জড়তীয় নির্দেশতন্ত্র। কিন্তু যদি অজড়তীয় নির্দেশতন্ত্র হয়, মানে যার সাপেক্ষে স্থির বলে ভাববো, মানে যে যার সাপেক্ষে, তার মানে কি পৃথিবীর সাপেক্ষে বা বাসের সাপেক্ষে, সমবেগী গতিশীল ট্রেন বা বাসের সাপেক্ষে যে স্থির ভাববো, সেটা যদি কতক্ষণ, যদি সেটা জড়তীয় হয় তবেই, কিন্তু অজড়তীয় হলে সেক্ষেত্রে হবে না। এখানে কি বলছে না, অজড়তীয় নির্দেশতন্ত্রে বাহ্যিক বল নেই অথচ ত্বরণ সৃষ্টি হচ্ছে, এই পরিস্থিতিকে ব্যাখ্যা করা হয় অলিক বল বা ফিকশনাল ফোর্স বা সুডো ফোর্স, ফিকশিয়াস ফোর্স বা সুডো ফোর্স বলা হয়। ঠিক আছে, অর্থাৎ কোনো বাস্তব বাহ্যিক বল প্রয়োগ না করা সত্ত্বেও যেন একটি অলিক বল বস্তু স্থির বা সমবেগী অবস্থা পরিবর্তন করছে। আচ্ছা, এবং আমরা দৈনন্দিন জীবনে আমরা এই সমস্ত অলিক বলের হচ্ছে ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে অপকেন্দ্র বল, যেমন এরকম একটা বল হচ্ছে আমরা এই চ্যাপ্টারে ঘূর্ণনটা ঘটনাকে আমরা দেখবো, যেরকম কিছু অলিক বল আছে যেটা হচ্ছে অপকেন্দ্র বল, অভিকেন্দ্র বলটা অবশ্য নয়। ঠিক আছে, গণনার ক্ষেত্রে অর্থাৎ অলিক বলকে গণনার মধ্যে রেখে অজড়তীয় নির্দেশতন্ত্রের গুরুত্বপূর্ণ প্রয়োগ করা যায়। অলিক বল যেখানে থাকবে সেটা ভাবতে হয় অজড়তীয় নির্দেশতন্ত্র। এইভাবে আমরা নিউটনের প্রথম গতিসূত্রটা একটু পড়লাম, তার সঙ্গে নিউটনের প্রথম গতিসূত্রের থেকে আমরা কি কি পেলাম, সেটা হচ্ছে পদার্থের জাড্য ধর্ম এবং পদার্থের এবং বলের সংজ্ঞা। তাহলে প্রথম গতিসূত্র থেকে আমরা যখন ওখানে প্রশ্ন থাকবে বলের সংজ্ঞা আমরা কোথা থেকে পাই, নিউটনের প্রথম গতিসূত্র থেকে। আর নিউটন কোন গতিসূত্রকে বলা হয়, কি বলা হচ্ছে যে কোন গতিসূত্রকে বলা হয় ল অফ ইনার্শিয়া, সেটাও হচ্ছে প্রথম গতিসূত্র। ব্যাস, প্রথম গতিসূত্র থেকে আর কিছু আসবে না। আর কি আসবে, তার সঙ্গে আসবে এই কতগুলো এক্সাম্পল, যে এটা হচ্ছে তোমার এই এক্সাম্পল করে বললাম স্থিতিজাড্যের জন্য হচ্ছে না গতিজাড্যের জন্য ঘটনাটা ঘটছে, এছাড়া কোনো প্রশ্ন এখান থেকে আর আসে না। এবার আমরা চলে যাব, সেটা হচ্ছে সেকেন্ড গতিসূত্র, এবং এই সেকেন্ড গতিসূত্র খুব ইম্পর্টেন্ট। এখান থেকেই আমাদের যত ইকুয়েশনগুলো সব শুরু হচ্ছে। মানে আগের চ্যাপ্টার তো হয়েছে, আগে তো আমরা ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার এগুলো তো পড়েছি, তারপরেও এখান থেকে কিন্তু শুরু হচ্ছে। এই আগের চ্যাপ্টারের সঙ্গে এই চ্যাপ্টারের অনেক মিল, এবং এখান থেকে কিন্তু অনেক অঙ্ক অনেক সময় আসতে পারে। তাহলে এবার দেখা যাক যে দ্বিতীয় গতিসূত্র আলোচনা কি। দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি পাই, বলের পরিমাপ। প্রথম গতিসূত্রে পড়েছিলাম বলের সংজ্ঞা দেখেছিলাম, যা বাইরে থেকে প্রযুক্ত হয়ে কোনো বস্তু জাড্য ধর্মকে পরিবর্তন করার চেষ্টা করে বা পরিবর্তন করে। জাড্য ধর্ম মানে সেটা স্থিতিজাড্য হতে পারে, গতিজাড্য হতে পারে। ঠিক আছে, আমি শর্টে বললাম। ঠিক আছে, ওখানে সংজ্ঞাটাই বলা ছিল কিন্তু এটা যে গতিশীল অবস্থা বা স্থির অবস্থা, আমি সেটাকে জাড্য দিয়ে বলে দিলাম। আর দ্বিতীয় গতিসূত্রে আমরা পাচ্ছি বলের পরিমাপ। দ্বিতীয় গতিসূত্রে একটাই পাচ্ছি, সেটা হচ্ছে বলের পরিমাপ, মেজারমেন্ট অফ ফোর্স। এবং বলের পরিমাপ করতে গিয়ে একটা আমরা সমীকরণ পাবো, সেটা হচ্ছে পি ইজিক্যাল টু এম এফ। পি মানে হচ্ছে প্রযুক্ত বল, আর ইজিক্যাল টু এম মানে হচ্ছে বস্তুর ভর, এবং এফ মানে হচ্ছে ত্বরণ। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে একটা জিনিস দেখবো, বল প্রয়োগের ফলে ত্বরণ সৃষ্টি হয়। কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, তাহলে জানবো বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি হবে। ঠিক আছে, এবার দেখা যাক কিভাবে এই সমীকরণটা এসেছে, পি ইজিক্যাল টু এম এফ কোনটা কিভাবে এসেছে। না, মনে করো এম ভর সম্পন্ন একটি বস্তু ইউ বেগে চলছে। ঠিক আছে, এম ভর সম্পন্ন একটি বস্তু ইউ বেগে চলছে। এখন টি সময় পরে বস্তুটির উপর একটি স্থির বল, কনস্ট্যান্ট ফোর্স পি প্রয়োগ করা হলো। ফলে বস্তুটির বেগ পরিবর্তিত হবে, অর্থাৎ বস্তুটির একটি ত্বরণ সৃষ্টি হবে। অর্থাৎ বস্তুর মধ্যে বেগ পরিবর্তন হওয়া মানে ত্বরণ বলে, কারণ আমরা আগের দিন পড়েছিলাম বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে, অর্থাৎ বেগ পরিবর্তন হলে ত্বরণ ঘটে। মনে করি বস্তুর মধ্যে এফ ত্বরণ এবং টি সময় পরে বস্তুর বেগ হলো ভি। ঠিক আছে, তাহলে কেমন ঘটনাটা কি করলো না, এখানে একটা বস্তু ছিল, এই বস্তুটার একটা প্রাথমিক বেগ ছিল ইউ, এবং এটা টি সময় পরে বস্তুটার বেগ হয়ে গেল কি ভি। মানে ধরে নাও প্রথমে বেগ ছিল 5, পরে হয়ে গেল 25। তাহলে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে পারি, সরি সেকেন্ড স্কয়ার কেন, মিটার পার সেকেন্ড, কারণ বেগের একক তো স্কয়ার নয়, বেগের একক সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড। আর এটা হচ্ছে 25 মিটার পার সেকেন্ড হলো। আর কি হলো না, এটা টি সময় পর হলো। তাহলে ইউ বেগ ছিল প্রথমে, টি সময় পরে তার ভি বেগ হলো। এবং এটা কেন হলো না, এর উপর একটা পি মানের বল প্রয়োগ করা হলো, তার জন্য হলো। এবং পি মানের বল প্রয়োগ করার জন্য এর উপর একটা এফ ত্বরণ সৃষ্টি হলো। কারণ এই যে বেগের পরিবর্তন হলো, 5 থেকে 25 হলো, আমরা তো অবশ্যই একটা বেগের পরিবর্তন হলো। আর বেগের পরিবর্তন মানেই তো ত্বরণ। আমরা আগের দিন পড়েছিলাম বেগ পরিবর্তনকে বলা হয় ত্বরণ, বা বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। তাহলে 5 থেকে 25 হওয়া মানেই একটা ত্বরণ সৃষ্টি হয়েছে, আদারওয়াইজ হতো না। যদি এখানেও 5 থাকতো, এখানেও 5 থাকতো, তাহলে বেগের কোনো পরিবর্তন হতো না, তাহলে ত্বরণও ঘটতো না।
অর্থাৎ এখানে ত্বরণ হয়েছে মানে পি পি বল প্রয়োগ করার ফলে এর মধ্যে এফ ত্বরণটা সৃষ্টি হয়েছে এবং টি সময় পর সেটা হয়েছে। 5 থেকে 25 আসতে টি সময় লেগেছে। বোঝা গেল কি কি? প্রাথমিক বেগ, অন্তিম বেগ, টি সময় এফ ত্বরণ সৃষ্টি হয়েছে পি বল প্রয়োগ করার ফলে। এখানে এই ঘটনাগুলো এখানে বলা হয়েছে। তাহলে এবার আমরা দেখব যে বস্তুর প্রাথমিক ভরবেগ। তাহলে এই বস্তুর ভর ছিল এম, এর ভরটাও এমই থাকবে কারণ ভরের কোনো পার্থক্য হয় না। তাহলে প্রাথমিক ভরবেগ কত হবে? ভর ইন্টু বেগ, এম ইন্টু ইউ। অন্তিম ভরবেগ কত হবে? এম ইন্টু ভি। তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে? অন্তিম মাইনাস প্রাথমিক। ভরবেগের পরিবর্তন হলো কত? ভি এম ভি মাইনাস এম ইউ। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি এম কমন নিই তাহলে কত হবে? ভি মাইনাস ইউ। তাহলে এটা হচ্ছে ভরবেগ পরিবর্তন। ভরবেগ পরিবর্তন এটা কত কত সময় হলো? টি সময় হলো। এবার আমরা লিখতে পারি যে টি সময়ে ভরবেগ পরিবর্তন সমান হচ্ছে এম মাইনাস ভি মাইনাস ইউ। তাহলে একক সময় কত? এটা বাই টি, ভি মাইনাস ইউ বাই টি। এবার দেখো তো ভি মাইনাস ইউ বাই টি মানে কি ছিল? ওটা মানে তো ছিল এফ। আগের দিনের ক্লাসে ছিল, আগের দিনের ক্লাসে আমরা ওটাই তো পড়েছিলাম। যদি আগের দিনের ক্লাসটা এখানে দেখো, আমি আগের দিনের ক্লাসটা এখানে তোমার দেখাচ্ছি। ফিজিক্স চ্যাপ্টার 1 খুলি, পেয়ে যাবো। আগের দিনে দেখো ত্বরণের সংজ্ঞা আমরা কি পড়েছিলাম? আগের দিনে ত্বরণের সংজ্ঞা যদি দেখি তাহলে আমরা দেখবো আগের ত্বরণের সংজ্ঞা মতো এটাই ছিল। দ্রুতি ত্বরণ। দেখো ত্বরণ মানে কি? বেগের পরিবর্তন বাই সময়। অন্তিম বেগ মানে প্রাথমিক বেগ বাই সময়। বা যদি আমি এর বীজগাণিতিক ফর্মটাও দেখাই তাহলেও তুমি এখানে পাবে। সেটা কি ছিল না? বেগের পরিবর্তন বাই সময়, বেগের পরিবর্তন অন্তিম। তাহলে এর গাণিতিক রূপটা কোথায় গেল? ও এখানে নিচের দিকে আছে গাণিতিক রূপটা। এই যে টি সময় বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ, বেগের পরিবর্তন হার ভি মাইনাস ই। আচ্ছা, সংজ্ঞা অনুসারে বেগ পরিবর্তন হারকে ত্বরণ বলা হয়, অর্থাৎ কণাটির ত্বরণ হচ্ছে এফ ইজিক্যাল টু ভি মাইনাস ইউ বাই টি। তো ভি মাইনাস ইউ বাই টি মানে আমি এফ, সেটা আমি এখানে লিখতে পারি এম ইজিক্যাল টু এফ। এবার দেখো তাহলে টি সময় ভরবেগ পরিবর্তন হলো, টি সময় ভরবেগ কত পরিবর্তন হলো? এবার এখানে কি বোঝা কি বলেছে? সেকেন্ড সূত্রটা কি বলেছে? সেকেন্ড সূত্রটা বলা ছিল কি দেখে নাও। সেকেন্ড সূত্রে বলা ছিল যে কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমরা এখানে ভরবেগ পরিবর্তন টি সময় দেখলাম, ভরবেগ পরিবর্তনের হারও দেখলাম। টি সময় কত না? ভরবেগ পরিবর্তনের হার হচ্ছে এটা। হার মানে একক সময় কত। সবসময় হার মানে জানি একক সময়। ইউনিট টাইমটাকে বলে হার। যেমন আমরা যদি বাজারে গিয়ে বলি যে মাছ কত করে কেজি, তার মানে 1 কেজির দাম জানতে চাই, অর্থাৎ ইউনিট একক ইউনিটের দাম কত। একক সময়ে ভরবেগের পরিবর্তন হচ্ছে এম ইন্টু এফ। তাহলে এখান থেকে আমরা এটা কি বলতে পারি? তাহলে প্রযুক্ত বল দিয়েছিলাম পি, এটা প্রপোর্শনাল হচ্ছে এম এফ প্রযুক্ত, কারণ এই সেকেন্ড গতিসূত্র সেটাই বলেছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে বল আমি প্রয়োগ করে আমরা এইখান থেকে এটা করতে পি বল প্রয়োগ করেছিলাম। তাহলে পি বল প্রয়োগ করার ফলে ভরবেগ পরিবর্তন হচ্ছে এম এফ। তাহলে ভরবেগ পরিবর্তনের হার প্রপোর্শনাল টু সমানুপাতিক চিহ্ন হচ্ছে এম এফ। তাহলে এখান থেকে আবার তাহলে আমি এখান থেকে বলতে পারি পি ইজিক্যাল টু এখান থেকে আমি বলতে পারি পি ইজিক্যাল টু কে এম এফ বলতে পারি। আমরা ছোটবেলায় সেই ধ্রুবকের পড়েছিলাম পি প্রপোর্শনাল যদি এম এফ হয় তাহলে আমি বলতে পারি পি ইজিক্যাল টু কে এম এফ, যেখানে কে হচ্ছে একটা ভেদ ধ্রুবক। তাহলে কে এর মান কি করে পাবো না? যখন এম এর মান 1, এম এর সমান 1 এবং এফ সমান 1 বসাই এবং পি এর মান 1 বসাই, তাহলে পি এর মান 1 বসালে কে এর মান এম বসা সবের মান কারো কারো না পি। এই ভেদ ধ্রুবকের মান আমরা কিভাবে বার করতাম না? সবকিছুর মান 1 বসিয়ে আমরা কে এর মান পেতাম, ভেদ ধ্রুবক বলা হতো এটাকে। তাহলে পি এর মান 1 বসালে এটা 1
ইজ ইকুয়াল টু কে ইন্টু এম মানে ওয়ান, এম মানে ওয়ান, তার কে মানে হচ্ছে ওয়ান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি পি ইজ ইকুয়াল টু এম এফ, তাই তো? তাহলে পি ইজ ইকুয়াল টু এম এফ, এই কথাটা আমরা বলতে পারি, যেহেতু ভেদ ধ্রুবকের মান কে ইজ ইকুয়াল টু ওয়ান বসবে। অর্থাৎ যেহেতু ইউনিট টাইমে সবকিছু হচ্ছে, অর্থাৎ একক ভরের ওপর এখান থেকে মানেটা কি, পি ইজ ইকুয়াল টু এম এফ মানে কি একক ভর, এম এর মান ওয়ান মানে কি একক ভর, একক ভরের উপর একক ত্বরণ সৃষ্টি করতে একক বল প্রয়োগ করলে সেখানে কে এর মান এটা হয়, তখন যে বলটা সেটাকে বলা হচ্ছে পি। ঠিক আছে, এবং দেখা যাক এখানে এখানে কি বলেছে, এখানে আমাদের সংখ্যাটা কি বলেছে। আর এখানে দেওয়া হচ্ছে প্রাথমিক বস্তুর প্রাথমিক ভরবেগ এটা, টি সময় পর ভরবেগ এটা, টি সময় পর ভরবেগের পরিবর্তন এটা। আচ্ছা, এবার এখানে বলেছে ভরবেগের পরিবর্তন হার হচ্ছে এটা বাই টি, এখানে আমি আগে এটা কমন নিয়েছিলাম, যেখানে দিয়ে এর সমান এটা। কিন্তু আমরা জানি ভরবেগের পরিবর্তন হার বস্তুর প্রযুক্ত বলের সমান হবে পি ইজ প্রপোর্শনাল পি ইজ ইকুয়াল টু এমএফ। এখন কে একটু ধ্রুবক, একক বলের উপর এর মান নির্ভর করে। এখন আমরা যদি ধরে নিই একক ভরের উপর ক্রিয়া করে যে পরিমাণ বল একক ত্বরণ সৃষ্টি করতে পারে সেই পরিমাণকে একক বল বলে। অর্থাৎ যখন পি ইজ ইকুয়াল টু ওয়ান, পি ইজ ইকুয়াল টু ওয়ান কখন না, যখন এম ইজ ইকুয়াল টু ওয়ান এবং এফ ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে এক নম্বর সমীকরণ থেকে পাই ওয়ান ইজ ইকুয়াল টু বা কে ইজ ইকুয়াল টু ওয়ান, উপর সমীকরণ এটা। অর্থাৎ প্রযুক্ত বল মানে কি ভর ইন্টু ত্বরণ। তাহলে এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন, পি ইজ ইকুয়াল টু এম এফ। ঠিক আছে, মানে বল ইজ ইকুয়াল টু হচ্ছে ভর ইন্টু ত্বরণ। এবং এখান থেকে কিন্তু আমাদের সংজ্ঞা, এই সংজ্ঞা থেকে কিন্তু আমাদের একক একক এবং এর মাত্রা নির্ভর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবং এখানে এখানে এটাও বলা যায়, দেখো পি ইজ ইকুয়াল টু এম এফ সমীকরণটি গতিবিদ্যার ভিত্তি হিসেবে স্বীকৃত হয়। এই সমীকরণ অনুযায়ী বলা যায় বস্তুর ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমান। কেন না, বস্তুর ভরবেগের পরিবর্তন হার জানা থাকলে সমীকরণের সাহায্যে বস্তুর উপর প্রযুক্ত বলের পরিমাপ নির্ণয় করা সম্ভব। কারণ আমরা এখানে ভরবেগ পরিবর্তনের হার দিয়েই তো সমীকরণটা নির্ণয় করলাম, ওই জন্য বলতে পারলাম ভরবেগের পরিবর্তনের হার জানা থাকলে আমরা এই সমীকরণ থেকে বস্তুর উপর প্রযুক্ত বলের পরিমাপটাও নির্ণয় করতে পারছি। তাহলে একক কি হবে, ভেরি ইজি, একক হবে ভরের একক কিন্তু ত্বরণের একক। তাহলে বলের একক মানে কি ভরের একক, মানে পি ইজ ইকুয়াল টু যদি এম এফ হয় তাহলে এম এর একক, ভরের একক কি সিজিএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে গ্রাম, আর এটা কি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে এই বলের একক, এবং এটাকে সংক্ষেপে এটাকে একসঙ্গে বলা হয় ডাইন। ঠিক আছে, এবং সেটা এখানে আছে দেখো। ঠিক আছে, এবার দেখো তাহলে বলের এককের সংজ্ঞা কি হয়ে যাচ্ছে না, একক বলের উপর ক্রিয়া করে যে পরিমাণ বল একক ত্বরণ সৃষ্টি করতে হয় সেই পরিমাণকে একক বল বলা হয়। এবং এটা কলমবিদ্যা এটা হচ্ছে ডেরিভেটিভ দিয়ে প্রমাণ করেছে, রাখা দরকার নেই, এটা যারা সায়েন্স স্টুডেন্ট তারা জানে। এবার এই বলের বিভিন্ন একক, তাহলে একক ভরের বস্তুর উপর ক্রিয়া করে যে বল একক ত্বরণ সৃষ্টি করে তাকে বলের পরম একক বলে। এবং কিভাবে সিজিএস পদ্ধতিতে বলা কি হবে না, সিজিএস পদ্ধতিতে বলের একক বলা হচ্ছে ডাইন। যে কেন ডাইন না, যে বল 1 গ্রাম ভরের উপর ক্রিয়া করে 1 সেন্টিমিটার পার ত্বরণ সৃষ্টি করে তাকে বলা হয় ডাইন। কেন এটা বলছে 1 গ্রাম ভরের উপর, দেখো পি ইজ ইকুয়াল টু এম এর সমীকরণ থেকেই পাচ্ছি। তাহলে ওখানে একটা আছে ভর আছে, একটা ত্বরণ আছে, ওই জন্য কি 1 গ্রাম ভরের বস্তুর উপর ক্রিয়া করে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে পারছে, সেটা কি বলা হচ্ছে এক ডাইন। ঠিক আছে, অর্থাৎ এক ডাইন মানে কি 1 গ্রাম ইন্টু 1 সেমি স্কয়ার, অর্থাৎ পি ইজ ইকুয়াল টু এম এফ। এমটা হচ্ছে ভর, এফটা হচ্ছে ত্বরণ, এবং ত্বরণের একক আমরা আগের দিকে দেখেছি সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এবার চলে আসি এপিএস পদ্ধতিতে। এপিএস পদ্ধতিতে কি হবে, পাউন্ডার, একক হচ্ছে পাউন্ডার। পাউন্ডার কাকে বলা হচ্ছে না, 1 পাউন্ড ইন্টু 1 ফুট, অর্থাৎ 1 পাউন্ড ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 ফুট পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে পারলে তাকে বলা হচ্ছে 1 পাউন্ডার। পাউন্ড নয়, পাউন্ডার। আর এমকেএস পদ্ধতিতে বলা হচ্ছে নিউটন। এমকেএস পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। আমার দুটি মনে রাখতে হবে, সিজিএস পদ্ধতিতে ডাইন এবং এটা হচ্ছে নিউটন। এবার নিউটন কি 1 কিলোগ্রাম বস্তু ভরের উপর বল ক্রিয়া করে যদি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে হবে তখন এটা করা হয়। এবার চলে আসি বলের মাত্রা। তাহলে বলের মাত্রা হবে এম এর ভরের মাত্রা আর ত্বরণের মাত্রা। তাহলে বলের মাত্রা হচ্ছে এম আর ত্বরণের মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 2, ওজনের মাত্রা হয়ে গেল এটা। এবার হচ্ছে ভরের একক, এবার আসছে ভরবেগের একক। তাহলে ভরবেগের একক মানে কি, ভরবেগের একক আমরা কিভাবে বার করব না, আমরা এখান থেকে ভরবেগের একক ডাইরেক্ট এটা বার করতে পারি যে ভরবেগের একক হচ্ছে ভর ইন্টু বেগ। তাহলে ভরের একক এম এবং এর একক হচ্ছে বেগের একক হচ্ছে যেটা বললাম একটু আগে, ভরবেগের একক, বেগের একক হচ্ছে তোমার
গতিবেগের একক ছিল কি না মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? তাহলে ভরবেগের এককটা এখান থেকে এরমভাবে বলতে পারি, কিন্তু ওরমভাবে না বলে আমরা যদি একটু অন্য ডিফারেন্স ভাবে ঘুরিয়ে দেখি ভরবেগের একক কিভাবে হলো না, আমরা এখান থেকে একটু আগে দেখলাম বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ, তাহলে ভর আর ত্বরণ মানে কি বেগ পরিবর্তন বাই সময়। তাহলে এবার দেখো ভর ইন্টু বেগ পরিবর্তন মানে ভরবেগ পরিবর্তন বাই সময়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি ভরবেগ পরিবর্তন মানে হচ্ছে বল ইন্টু সময়। ঠিক আছে, যেহেতু ভরবেগ পরিবর্তনের একক এবং ভরবেগের একক অভিন্ন, তাই ভরবেগের একক সমান হচ্ছে বলের একক বাই সময়ের একক। সিজিএস বলতে ভরবেগের একক কি হবে ডাইন, অর্থাৎ বলের একক কিন্তু সময়ের একক, ডাইন সেকেন্ড, পাউন্ডাল সেকেন্ড এবং নিউটন সেকেন্ড। ঠিক আছে, একে বলা হবে ডাইন সেকেন্ড, পাউন্ডাল সেকেন্ড, নিউটন সেকেন্ড। তাহলে ভরবেগ পরিবর্তনের একক এখান থেকে বোঝা গেল। এবং এখান থেকে তোমাকে এইটা খুব আসবে যে 1 নিউটন সমান কত ডাইন, 1 নিউটন সমান 10⁵ ডাইন, অনেকবার পরীক্ষাতে এসছে এবং ভবিষ্যতেও আসবে। আর 1 নিউটন সমান হচ্ছে এটা, এটা খুব একটা আসবে না, কিন্তু এইটা আসবে 1 নিউটন সমান কত ডাইন, এটা কিন্তু বারবার আসবে। ঠিক আছে, এবার হচ্ছে কি বলের দিক। নিউটনের গতিসূত্র অনুসারে শুধু বলের মান নয়, আমরা এখান থেকে বলের দিকও নির্দেশ করতে পারি। তাহলে বলের দিক কিভাবে পাই না, প্রযুক্ত বলের দিক কি ভরবেগ পরিবর্তনের দিক। ঠিক আছে, আর বেগ পরিবর্তনের দিক কি, বেগ পরিবর্তনের দিক হচ্ছে যেহেতু ভর একটা স্কেলার তাই জন্য বেগের পরিবর্তনের দিক, আর বেগের পরিবর্তন মানে হচ্ছে ত্বরণের দিক। অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যেদিকে ত্বরণ সৃষ্টি হয় সেটাই হচ্ছে প্রযুক্ত বলের দিক। কারণ না প্রযুক্ত বলে এখানে সেকেন্ড সূত্রতে কি বলা আছে, সেকেন্ড সূত্রটাই আমাদের বলা আছে যে এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে প্রযুক্ত বলের দিক মানে হচ্ছে ভরবেগ পরিবর্তনের দিক, যেখানে যেদিকে বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগ সে পরিবর্তন সেদিকে হয়। তাহলে বলের দিক মানে ভরবেগ পরিবর্তনের দিক, আর ভরবেগ পরিবর্তনের দিক মানে শুধু বেগের পরিবর্তনের দিক, কারণ ভর তো পরিবর্তন হয় না, ভর একটা স্কেলার আছে এবং ভরের পরিবর্তনও হয় না, তাহলে শুধু বেগেরই পরিবর্তন হয়। তাহলে এক্ষেত্রে আমি এটা বলতে পারি এবার বেগের পরিবর্তন মানে ত্বরণের দিক, ওই জন্য অর্থাৎ এখানে বলা হচ্ছে বস্তুর ত্বরণ কোন দিকে ঘটছে তা দিকে বোঝা যায় বস্তুর উপর বল কোন দিকে ক্রিয়া করছে। অর্থাৎ বস্তুত P = mf সমীকরণে উভয় পক্ষই হচ্ছে ভেক্টর, অর্থাৎ এই ভেক্টর দিয়ে এটা কেন বলার দরকার নেই, যারা সায়েন্স স্টুডেন্টরা বোঝে আমার দেখার দরকার নেই, ওটা আমার লাগেও না। এবার এখানে একটা জিনিস দেখো যে দ্বিতীয় গতিসূত্রের মধ্যে দিয়ে একটা প্রথম গতিসূত্রের মধ্যে, দ্বিতীয় গতিসূত্রের মধ্যেই কিন্তু প্রথম গতিসূত্রটা ইনবিল্ড আছে। কিভাবে না, এম ভর সম্পন্ন বস্তুর উপর যদি P বল T সময়ভাবে ক্রিয়া করলে বস্তুর ত্বরণ F সৃষ্টি হয়। ঠিক যে ঘটনা এখানে আগেবারে বলেছিলাম যে একটা বস্তুর উপর ক্রিয়া করলে F ত্বরণ সৃষ্টি হয় T সময় পরে, এটাই বলছে। তাহলে P = mf, তাহলে এই P = mf টা কি বলতে পারি f মানে কি v - u/t, অর্থাৎ আগেবারে যেটা যেখান থেকে এখানে গেছিলাম এবারে সেখান থেকে উল্টো দিকে যাচ্ছে। তাহলে এখানে কি দেখো এটা, এবার u হচ্ছে বস্তুর প্রাথমিক বেগ আর v হচ্ছে কি t সময় পরে বস্তুর বেগ, এটা আমরা দেখেছি। তাহলে এখান থেকে বলতে পারি pt = m × v - u। এখন যদি বাইরে থেকে বস্তুর উপর কোনো বল প্রয়োগ না হয় তাহলে p = 0, তাহলে এখান থেকে বলতে পারি p × t0 মানে p0, অর্থাৎ m × v - u। ঠিক আছে, এবার যেহেতু m ≠ 0 কারণ বস্তুর ভর কখনো 0 হয় না, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি v - u, এইটা অবশ্যই 0, তাহলে দুটোর গুণফল 0, তার মধ্যে এইটা যদি 0 না হয় তাহলে অবশ্যই এটা সমান 0 হতে হবে। তাহলে v - u সমান 0, তাহলে u = v, অর্থাৎ কি বোঝা গেল প্রাথমিক বেগও যা অন্তিম বেগও তাই, কখন যখন কোনো বাইরে থেকে বল p প্রযুক্ত হলো না, অর্থাৎ এটাই বলতে পারি বাইরে থেকে কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করা হলে বেগের কোনো পরিবর্তন হয় না। টি সময় আগেও যা বেগ থাকে টি সময় পরেও তাই বেগ থাকে, সেটা কি হয় বস্তু সমবেগে চলতে থাকে। তাহলে বাইরে থেকে প্রযুক্ত কোনো বল প্রয়োগ যদি না হয় তাহলে টি সময় আগেও যা বেগ টি সময় পরেও তাই বেগ, অর্থাৎ বস্তু সমবেগে চলতে থাকে। এবার যদি এমন হতো ইউ প্রাথমিক বেগটাই 0, ইউ মানে ইউ প্রাথমিক কোনো বেগ ছিল না, তাহলে ইউ যদি 0 হয় তাহলে ইউ সমান ভি, ইউ সমান 0 হলে ভি সমান জি, অর্থাৎ স্থির বস্তু স্থির থাকবে। আর এটাই ছিল নিউটনের প্রথম গতিসূত্র, যে বস্তু সমবেগে চলছে সে সমবেগে চলবে আর যে বস্তু স্থির আছে সে স্থিরই থাকবে। অর্থাৎ নিউটনের দ্বিতীয় গতিসূত্রকে আমরা প্রথম গতিসূত্রকে প্রমাণ করতে পারি, তার সত্ত্বেও আমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্র এবং প্রথম গতিসূত্র আলাদা করে দরকার কেন না, নিউটনের গতিসূত্রের মধ্যে যে একটা নির্দেশতন্ত্র জড়তীয় নির্দেশতন্ত্রের ধারণা আছে সেইটাকে প্রতিষ্ঠিত করার জন্য নিউটনের প্রথম সূত্রের প্রয়োজনটা আছে।
কারণ না এটা জড়ত্ব নির্দেশতন্ত্র, কেন না যে একমাত্র ওখানে বলেছিলাম যে সমবেগে গতিশীল অথবা স্থির এই ধরনের নির্দেশতন্ত্রেই একমাত্র প্রথম গতিসূত্র প্রযোজ্য। এই জড়ত্ব নির্দেশতন্ত্রের ধারণা প্রতিষ্ঠার জন্যই আমাদের কিন্তু প্রথম গতিসূত্রটাকে আলাদাভাবে রিপ্রেজেন্ট করতে হয়েছে। ঠিক আছে, ব্যাস, এখানে আর কিছু আমাদের লাগবে না। এবার কি লাগবে না বস্তুর ওজন। ঠিক আছে, ওজন কাকে বলা হয় না ওজন বলছে পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর ওজন বা ভার বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা কি জানি না পৃথিবীর আকর্ষণের জন্য যে কোনো বস্তুর যে ত্বরণ সৃষ্টি হয় তা হলো অভিকর্ষ ত্বরণ। আমরা একটু আগে দেখলাম যে কোনো বল দ্বারা আকর্ষণ করলে বা কাজ করলে তার মধ্যে কি সৃষ্টি হয়, ত্বরণ সৃষ্টি হয়। মানে তার বল দ্বারা বল প্রযুক্ত হলে এবং তার কি হবে, বল প্রযুক্ত হলে ভরবেগে পরিবর্তন হবে, তার ভরবেগে পরিবর্তন হলে ত্বরণ হবে। অর্থাৎ বল সৃষ্টি হলে তার মধ্যে ত্বরণ সৃষ্টি হবে। আমি একটু আগে বলেছিলাম বল প্রযুক্ত হলে ত্বরণ সৃষ্টি হবে। তাহলে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করছে এর ফলে বস্তুর মধ্যে যে ত্বরণ সৃষ্টি হচ্ছে সেই ত্বরণটাকে বলা হচ্ছে কি অভিকর্ষীয় ত্বরণ। সাধারণ বল দিয়ে সেটা সাধারণ ত্বরণ, কিন্তু পৃথিবী আকর্ষণের জন্য যে বল যে ত্বরণ সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ। এবং এটা কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, জি দ্বারা। এবং এই ধরনের কি ভ্যালু, এই ধরনের এটা কি প্রকৃতিটা কেমন, এটি সর্বদা হচ্ছে নিম্নমুখী, অর্থাৎ সবসময় নিচের দিকে এই ত্বরণটা সৃষ্টি হয়। সুতরাং এম ভরের কোনো বস্তুর ওজন ডাব্লিউ হলে পি ইজিক্যাল টু এম এফ, মানে বলের সে সমীকরণ সেখান থেকে প্রয়োগ করে বলতে পারি তাহলে ওজন একটা কি, ওজন হচ্ছে একটা বল। কেন না আমরা এখানে ওজনের সংজ্ঞা বললাম যে বল দ্বারা আকর্ষণ করে, তাহলে ওজনকে বলের সঙ্গে তুলনা করতে পারি। তাহলে ওজন বা বল ইজিক্যাল টু এম মানে প্রযুক্ত বল ইন্টু এফ মানে অভিকর্ষ ত্বরণ। এক্ষেত্রে সাধারণ ত্বরণ, এক্ষেত্রে হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অর্থাৎ ওজন সমান ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, যেটা ঠিক এখানে ছিল না প্রযুক্ত বল সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ, পি ইজিক্যাল টু এম এফ। তাহলে ওজনটা হচ্ছে এক প্রকার বল, ওজনটাকে আমরা একটা বল বলতে পারি, এটা হচ্ছে ভর ইন্টু ত্বরণ বা এখানে অভিকর্ষ ত্বরণ। এবং ভূপৃষ্ঠে অবস্থিত ভিন্ন ভিন্ন স্থানে বা ভূপৃষ্ঠ থেকে ভিন্ন ভিন্ন উচ্চতায় জি এর মান অভিন্ন হওয়ায় একই বস্তুর ওজন বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হতে পারে। এ সম্বন্ধে আমরা মহাকর্ষ চ্যাপ্টার পড়ব। ঠিক আছে, এবার দেখি বলের মহাকর্ষীয় বা অভিকর্ষীয় একক কি কি আছে। অভিকর্ষীয় একক বলছে কি না একক ভরের কোনো বস্তুতে পৃথিবীর যে বল দ্বারা আকর্ষণ, একক ভরের কোনো বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা আকর্ষণ করে তাকে অর্থাৎ অভিকর্ষীয় একক বলা হয়। অর্থাৎ একক ভরের বস্তুর ওজনই হচ্ছে অভিকর্ষীয় একক। তাহলে সিজিএস পদ্ধতি একক অভিকর্ষীয় একক কি হবে, একক গ্রাম ভার। অর্থাৎ 1 গ্রাম ভর সম্পন্ন কোনো বস্তুকে বা বস্তুর ওজনকে 1 গ্রাম ভার বলে। অর্থাৎ 1 গ্রাম ভর সম্পন্ন বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে তার 1 গ্রাম ভার বলা হয়। এবং আরেকটা জিনিস মাথায় মনে রাখতে হবে, আগে তুমি বলেছিলাম যে কোনো স্থানে মানে কোনো স্থানে জি এর মান এত সেন্টিমিটার হলে 1 গ্রাম ভার সমান হচ্ছে এত ডাইন। কেন না বলের একক হচ্ছে ডাইন, এবং আমরা দেখেছি কি না 1 গ্রাম ভরের বস্তুর উপর একক ত্বরণ সৃষ্টি করতে বললে তাকে 1 ডাইন বলে। কিন্তু অভিকর্ষীয় ত্বরণের ক্ষেত্রে কি হয়, সে এত ত্বরণ 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে, তার জন্য এটাকে বলা হচ্ছে 981 ডাইন। অর্থাৎ 1 গ্রাম ভার হচ্ছে 981 ডাইন। ঠিক আছে, যেহেতু সে 1 গ্রাম কোনো বস্তুর উপর 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে পারছে, ওই জন্য বলা হচ্ছে এত ডাইন। এবং এটা মনে রাখতে হবে 1 গ্রাম ভার সমান 981 ডাইন। আর এই পিএস পদ্ধতিতে হচ্ছে পাউন্ড ভার। ঠিক আছে, যখন এই ভার কতটা থাকছে তখন বুঝতে হবে যে এটা হচ্ছে অভিকর্ষীয় ব্যাপার চলে আসছে। কারণ না ভার মানে আমরা বলছি সেই অভিকর্ষজ বলের জন্য যে ত্বরণ সৃষ্টি হচ্ছে সেই জন্য সেখানে অভিকর্ষীয় বল কাজ করছে। আর অভিকর্ষীয় বল কারণ কাজ করার মানে সেখানে যে ত্বরণটা হবে সেটা হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ। ঠিক আছে, এই জন্য আবার একইভাবে এমকেএস পদ্ধতিতে বা এসআই পদ্ধতিতে বল অভিকর্ষীয় একক হচ্ছে গ্রাম ভার, কিলোগ্রাম ভার। এবং এই 1 কিলোগ্রাম ভার মানে হচ্ছে 901 × 9.8 মিটার পার সেকেন্ড, 9.81 নিউটন। ঠিক আছে, যেহেতু এমকেএস বা এসআই পদ্ধতিতে বলের একক ছিল নিউটন। এবং এই দুটো খুব মনে রাখতে হবে যে আমাদের যে কোনো সময় কিরকম দেওয়া থাকবে না কোনো একটা বস্তুর ওজন, কোনো একটা বস্তুর ভর দেওয়া থাকবে, মানে কি বলবে কোনো একটা বস্তুর ভর এম সমান হচ্ছে 10 গ্রাম। ঠিক আছে, বা 10 কেজি, যা ইচ্ছা বললো। তাহলে বস্তুটার ভার কত, ওজন কত, তাহলে কত হবে বলো। কোনো বস্তুর ভর যদি 10 গ্রাম হয় তাহলে ভার কত হবে,
ভার মানে কি ডাব্লিউ, কত হবে 10 ইন্টু 981, এত কি হবে, এত ডাইন। এটা মানে হচ্ছে বস্তুর মধ্যে যে পরিমাণ জড়বত্ত আছে, এটা মানে কি ভার মানে কি ওই 10 গ্রাম পদার্থটাকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করছে, তার ফলে তার মধ্যে যে ত্বরণ সৃষ্টি হচ্ছে, এই ত্বরণটাকে বলা হচ্ছে তার ভার। এবং সেটা একটা ভার মানে সেটা একটা হচ্ছে, সেটা কি, সেটা একটা বল, এবং বলের একক হচ্ছে ডাইন। তাহলে ভারের একক হচ্ছে এত ডাইন, ঠিক আছে। তাহলে ভার মানে কত হলো, বা এত নিউটন হতে পারে, ডাইন হতে পারে, যেটা আমি সিজিএস বলছি বলে ডাইন। তাহলে কত হলো না, এটা হচ্ছে 981 এত, ঠিক আছে। 981 ইন্টু 10 মানে 9810 এত ডাইন। আর যদি এরম হতো যে এত কেজি, তাহলে এর ভর কত, তখন আমাদের 9.8 দিয়ে গুণ করতে হতো, কারণ সেখানে আমি তার মানে বলতে চাইছি 1 কেজি ভর কেজি দেবো তাকে, তখন কেজি কেজি হতো, তখন তাকে 9.8 কেন হচ্ছে না, কেজির ক্ষেত্রে নিউটন করতে হবে। তাহলে 10 কেজি সম্পূর্ণ কোনো বস্তুর ওজন কত হবে, 9.8 ইন্টু 10 কেজি, তাহলে কত হয়ে গেল 98 নিউটন, ঠিক আছে। এবং এই কোশ্চেন কিন্তু এরকম সহজ সহজ কোশ্চেন অঙ্ক কিন্তু থাকবে। কোনো বস্তুর ভর এত হলে ভার কত, তাকে তাকে কি করতে হবে, অভিকর্ষীয় ত্বরণ দিয়ে গুণ করে দিতে হবে, আইদার 9.8 অথবা 981 দিয়ে গুণ করতে হবে। সেটা ডিপেন্ড করছে কিসের উপর, এখানে কি ইউনিট আছে, এখানে গ্রাম আছে নাকি কেজি গ্রাম কিলোগ্রাম আছে। ইফ দের ইজ এ গ্রাম, তাহলে আমরা 981 দিয়ে করবো, অর্থাৎ সেক্ষেত্রে আমার অ্যান্সার হবে ডাইন দিয়ে। আর যদি এটা কেজি থাকে, সেক্ষেত্রে 9.8 দিয়ে গুণ করবো, সেক্ষেত্রে আমার অ্যান্সার হবে নিউটন। তাহলে এইগুলো হচ্ছে আমাদের জেনারেল নলেজ, এবং এগুলোই আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এবং এবার দেখো, কোনো স্থানের অভিকর্ষ ত্বরণের মান এত হলে সেই স্থানে 1 কিলোগ্রাম ভর সম্পন্ন কোনো বস্তুর ওজনকে 1 কিগ্রা বলা হয়, 1 কিগ্রা বল বলা হয়। অর্থাৎ কোনো বস্তুর ওজনকে আমরা কিগ্রা বল বলে, অনেক সময় ডাইন না বলে এটাকে বলা হচ্ছে 1 কিগ্রা বল, যেহেতু কিগ্রা ভার, যেহেতু অভিকর্ষীয়, যেহেতু এটা অভিকর্ষীয় ত্বরণ, ওই জন্য বল নয়, এটাকে অভিকর্ষীয় ত্বরণ, মানে ওখানে বলা হয়েছিল যে আমরা যখন অভিকর্ষীয় ত্বরণ যখন পড়েছিলাম, অভিকর্ষীয় এককের মান কি ছিল, গ্রাম ভার, সিরিজ বলতে গ্রাম ভার। এখানে হচ্ছে কি, এসআই পদ্ধতি হচ্ছিল কি, এটা হচ্ছিল কি পাউন্ডার ভার, পাউন্ড ভার, এখানে হচ্ছিল কি কিগ্রা ভার। তাহলে ভার মানে কি, তার মানে কিগ্রা ভার ওই জন্য কি বলা হচ্ছে 1 কিগ্রা বল, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি বলবো, কোনো বস্তুর ওজন, ওজনকে আমরা ডাইন বা নিউটন নয়, ডাইন বা নিউটনের থেকেও আরো একটা ভালো একক হচ্ছে কি, এই যে নিউটনই যদিও বলবো, যে নিউটনের আলটিমেট বলবো, কিন্তু এটাকে বলবো কি 1 কিগ্রা বল, ঠিক আছে। এবং 1 কিগ্রা বলটা হচ্ছে কি এত বলের সঙ্গে, এত নিউটনের সঙ্গে এত নিউটনের সঙ্গে ইকুইভ্যালেন্ট, কিন্তু আমরা এককটা বলতে পারি 1 কিগ্রা বল, বা 1 কিগ্রা বল মানেই হচ্ছে এত নিউটন, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে জ্বর ভর, ইনার্শিয়া মাস। জ্বর ভরটা কি আমরা এই পর্যন্ত আজকে পড়বো, জ্বর ভরটা পড়বো, এই চ্যাপ্টারটা একদিনে পড়বো না, খালি গুলিয়ে যাবে সব। পরের দিন আমরা বলের ঘাত এবং ঘাত বল পড়বো, একদিনে পড়লে সব গুলিয়ে যাবে, ঠিক আছে। আর এইটা ভালো করে আগে পড়ে রাখবে, আমি এটাকে আজকে ওই সংক্ষেপের যে সারাংশটা হবে সেটা আমি দিয়ে দেবো, দেওয়ার পর কালকে বাকিটা আমরা বলের ঘাত এবং ঘাত বলটা পড়বো, বাকি অংশটা পড়বো, তার সঙ্গে ইন্দ্রনের থার্ড লটা পড়বো, থার্ড লটার সঙ্গে আরো অনেক কিছু কোশ্চেন আছে। তাহলে এবার কি, আর একটা আমি খালি জ্বর ভারটা বলে দেবো, দিয়ে এই পর্যন্ত করলে আমাদের শেষ, ঠিক আছে। এবার দেখা যাক ইনার্শিয়া মাস কি, এটা একটু জাস্ট আমি রিডিং করি, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করি একটি ছোট কাঠের টুকরো এবং একটি বড় লোহার টুকরো মেঝের উপর দিয়ে স্থির অবস্থায় আছে। আমাদের অভিজ্ঞতা হলো কি, একই পরিমাণ বল টুকরো দুটির উপর প্রয়োগ করলে কাঠের টুকরো দুটি বেশি ত্বরণ উৎপন্ন হবে। আবার ঘুরিয়ে বলা যেতে পারে, একই ত্বরণ উৎপন্ন করতে গেলে লোহার টুকরোটির উপর বেশি বল প্রয়োগ করতে হয়। এ থেকে কি বুঝতে পারি না, কাঠের টুকরোর তুলনায় লোহার টুকরোটির স্থিতিচার্যের মান বেশি, অর্থাৎ বস্তুর ভরই হচ্ছে তার স্থিতিচার্যের মান নির্দেশ করে। এটা একটু আগে বললাম যে বস্তুর ভর কি তার স্থিতিচার্যের নির্দেশ করে। সুতরাং এই আলোচনা থেকে শুধু স্থিতিচার্যের ক্ষেত্রে নয়, গতিচার্যের ক্ষেত্রেও প্রযোজ্য। কি না, সমবেগী গতিশীল একটি সাইকেল এবং লরিকে একই দূরত্বে থামাতে হলে উভয় ক্ষেত্রে একই মন্দন উৎপন্ন করতে হলে লরির উপর অনেক বেশি বল প্রয়োগ করতে হয়। কেন না, লরির ক্ষেত্রে তার গতিজাতের মান বেশি, কারণ সাইকেলের তুলনায় লরির গতিজাতের মান বেশি। এক্ষেত্রে বস্তু দুটির ভর তাদের গতিজাতের মান নির্দেশ করে। অর্থাৎ বলা যায় বস্তুর ভরই তার জাড্যের মান নির্দেশ করে। অর্থাৎ যে বস্তুর যত বেশি ভারী, তার জাড্য তত বেশি। জাড্য মানে কি, তার স্থির থাকার প্রবণতা তত বেশি,
এবং তার গতিশীলতা যদি সে থাকে তাকে গতিশীলতার মানটাও কিন্তু বেশি থাকে। এই যে বলা হচ্ছে কোনো বস্তুর ভরই তার হচ্ছে তার জাতীয় পরিমাণ। অথবা এবং পি ইজ ইকুয়াল টু সমীকরণে যে ভর নির্দেশ করেছে তা হলো বস্তুর জড় ভর, অর্থাৎ এই সমীকরণে যে ভরটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে তার ইনার্শিয়া ভার বা ইনার্শিয়া মাস, যেটা এখানে বলা হয়েছে ইনার্শিয়াল মাস। ঠিক আছে, এবং আজকে আমাদের এই পর্যন্তই হচ্ছে পড়া শেষ। ওকে।